বিয়ের কয়েক বছর হয়ে গেলেও মানজ আর বিমলার কোনো সন্তান ছিল না, যে কারণে তাদের অনেক কথাও শুনতে হয়। অবশেষে ঈশ্বরের আশীর্বাদে তাদের কোল আলো করে যখন এক ছেলে সন্তানের জন্ম হয়, তখনই ঘটে বিপত্তি। কেননা তারা কালো হলেও তাদের ছেলে হয় ফর্সা। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এই নিয়েই শুরু হয় তুমুল গন্ডগোল। কেস চলে যায় কোর্ট পর্যন্ত। এখন এটাই দেখার পালা যে ছেলেটা কি আসলেই তাদের নাকি অন্য কারো। সেটাই দেখবো আজকের গল্প সামশায়ামে। শুরুতেই দুজন কাপলকে দেখানো হয় যারা সদ্য বিবাহ সম্পন্ন করেছে। এই সদ্য বিবাহিত কাপলের নাম মানজ আর বিমলা। বিয়ের রাতে নতুন জীবন শুরু করার আগে দুজনের মনের কথা একে অপরকে শেয়ার করছিল। কথাবার্তার এক পর্যায়ে বিমলা মানজকে জিজ্ঞেস করে যে তুমি আগে কি কাউকে ভালোবাসতে? মানজ তখন একটু ইতস্তত বোধ করে, কিন্তু বলতে থাকে যে যদি সত্যি বলি তাহলে কি এই বিয়েটা টিকবে? বিমলা বলে যেটা টেকার সেটা তো টিকবেই, এত চিন্তার কিছু নেই, তুমি বলতে পারো। মানজ এরপর বলতে থাকে হ্যাঁ, আমি একজনকে ভালোবেসেছিলাম। আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেখানেই একটা মেয়ে প্রায় মাসালা দোসা খাওয়ার জন্য আসতো। মেয়েটাকে আমার বেশ ভালো লাগতো। আমি প্রায় 1 বছর তাকে লুকিয়ে লুকিয়ে ফ্রি মাসালা দোসা খাইয়েছিলাম। কিন্তু একদিন মেয়েটি আমাকে বলে তার বেকার স্বামীর জন্য রেস্টুরেন্টে একটা জবের ব্যবস্থা করে দিতে। এই কথা শুনে আমি বুঝতে পারলাম মেয়েটা বিবাহিত। আমার তো মনটাই ভেঙে গেল। আমি তখন আর কি বলতাম। এরপর আমার মনের কথা তাকে আর বলা হয়নি। আমি অবশ্য মেয়েটার উপর রাগও করিনি, কারণ সে ক্ষুধার কারণে রেস্টুরেন্টে আসতো। এসব শোনার পর এবারে বিমলা বলে হাই স্কুলে থাকতে আমিও একজনকে ভালোবেসেছিলাম। সে খুব ভালো গান গাইতো, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছিল। আমার মন ভেঙেছিল। মানজ বলতে থাকে আমিও আমার স্কুল জীবনে খুব ভালো গান গাইতাম, কিন্তু গানের চেয়ে আমার নাচের প্রতি আরো বেশি ঝোঁক ছিল। নাচটা আমার বরাবরই ভালো লাগে। বিমলা বলতে থাকে আচ্ছা, আমি বললে আপনি কি আমার জন্য একটা গান গাইবেন? মানজ তো এই কথা শুনেই রাজি হয়ে যায় আর নিজের মতো গান গাওয়া শুরু করে। তবে মানজ একটু নার্ভাস ফিল করছিল, কিন্তু তাকে উৎসাহিত করার জন্য বিমলাও গান গাওয়া শুরু করে। এরই মাঝে দরজায় নক করার শব্দ পেয়ে মানজ দরজা খুলে দেয় আর দেখে তার বাবা এসেছে। মানজের বাবা বলে তুমি এত সুন্দর গান গাও, কই আমি তো কোনোদিন শুনলাম না। মানজ বলে আসলে বাবা, বিমলা গাইতে বলেছিল তো তাই গাইলাম। মানজের বাবা তখন বলতে থাকে ও এখন বিমলা যা বলবে তাই হবে, তাই না? মানজ এই কথা শুনে হাসতে থাকে। এবার মানজের বাবা বিমলাকে একটা ডায়েরি দেখায় আর বলে তোমার বাবার বাড়ি থেকে যেসব জিনিসপত্র এসেছে তার মধ্যে এই ডায়েরিটাও ছিল, এতে তোমার নাম লেখা। এটা কি আমি নিতে পারি? বিমলা তখন সেটা তার শ্বশুর মশাইকে দিয়ে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায় আর মানজও একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে দরজা বন্ধ করে দেয়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। সকালে মানুষ তার বাগানে গাছ লাগাচ্ছিল আর ঘরের বাইরেই চেয়ারে বসে পত্রিকা পড়ছিল মানজের বাবা। বিমলা তখন তার শ্বশুর মশাইকে 1 কাপ চা দিতে এলে মানজ বিমলাকে ইশারায় ডাক দেয়। এটা আবার তার বাবাও বুঝে ফেলে। বিমলা তখন মানজের কাছে গেলে মানজ বিমলাকে নিয়ে একটা গাছ লাগায়। তারা দুজন বেশ হ্যাপি ছিল। পরের দিনই দেখা যায় মানজের রেস্টুরেন্টে 58 বছর পূর্তি উপলক্ষে একটা ছোটখাটো আয়োজন করা হয়। এই আয়োজনে মানজ, মানজের বাবা ভাস্কর এবং বিমলাও এসেছিল। সবাই এখানে বেশ আনন্দ করে। সেখানে একজন বক্তৃতা দেয় আর বলে এই রেস্টুরেন্টটা কোনো মালিক ছাড়াই চলছে, শুধুমাত্র এখানের কর্মীরা মিলে প্রতিষ্ঠানটিকে এত দূরে এগিয়ে নিয়েছে আর এটা আরো অনেক দূর যাবে, যেখানে ভাস্করের মতো একজন দক্ষ এবং পরিশ্রমী মানুষ আছে। আমি আরো একটা খুশির সংবাদ দিতে চাই, ভাস্করের ছেলে মানজও আমাদের সাথেই কাজ করে। এসব বলে সবাইকে ধন্যবাদ দিয়ে সে সবাইকে অনুষ্ঠানটা এনজয় করতে বলে। এরপরই সেখানে একটা নাচ পরিবেশন করে মানজ। সবাই এই প্রোগ্রামটা বেশ এনজয় করে। এরপরের দৃশ্যে দেখানো হয় মানজ এবং বিমলার বিবাহিত জীবনের দেখতে দেখতে 3 বছর 8 মাস পার হয়ে গেছে। দুজনেই ডক্টরের কাছে এসেছে। আসলে তাদের সন্তান হচ্ছে না, আর কেন হচ্ছে না সেই ব্যাপারে জানতেই তারা ডক্টরের কাছে এসেছে। ডক্টর বলে আপনাদের দুজনের রিপোর্টই তো নরমাল, আমি কোনো সমস্যা দেখছি না। আপনাদের কি কোনো তাড়া আছে? মানুষ বলে না, আমাদের নেই, তবে আমার বাবা তার নাতি নাতনির মুখ দেখতে চায়, কিন্তু 3 বছরেও আমরা তাকে নাতি নাতনির মুখ দেখাতে পারলাম না। ডক্টরের পর বিমলার পিরিয়ডের ডেট অনুযায়ী ওভুলেশনের তারিখ বলে দেয়, যেই তারিখে প্রেগনেন্ট হওয়ার হাই চান্স থাকে। এই সব কিছু বুঝিয়ে দিয়ে মানজ আর বিমলাকে ডক্টর বাড়ি পাঠিয়ে দেয়। তারাও তখন বাড়ি ফিরে আসে আর বাগানে গিয়ে দেখে
বিয়ের পরের দিন যে আম গাছ তারা দুজন মিলে লাগিয়েছিল তাতে কোনো ফল আসেনি। যেখানে আম গাছ 3 বছর হলেই ফল দিতে শুরু করে সেখানেই গাছে একটা ফলেরও দেখা নেই। মানুষ এসব নিয়ে কিছুটা আফসোস করতে থাকে। তখন মুখ হাত ধুতে থাকে মানুষের বাবা। মানুষ তখন বিমলাকে বলে, যাও তো তাওয়ালটা এগিয়ে দিয়ে এসো, না হয় আবার উল্টো পাল্টা বলতে থাকবে। বিমলা তখন তার শ্বশুরকে তাওয়াল দিতে যায়। তখন সে বলে, 3 বছরে এই গাছে কিভাবে ফল হবে? যেখানে যে গাছ লাগিয়েছে তারই তো কোনো ফল নেই। অর্থাৎ সে এসব দিয়ে তাদের সন্তান কেন হচ্ছে না তাই নিয়ে খোঁটা দিতে থাকে। এসব শুনে বিমলার মন খারাপ হয়ে যায়। তখনই মানুষ বিমলাকে সান্ত্বনা দিয়ে বলে, তার কথায় যেন সে কিছু মনে না করে। তার বাবা বুড়ো হয়ে গেছে তো কি বলে না বলে তার কোনো ঠিক নেই। এর কিছুদিন পর দেখা যায় মানুষ যখন বাইরে ছিল বিমলা তাকে কল করে আর বলে 3 সপ্তাহ যাবত তার পিরিয়ড মিস হয়েছে। এ কথা শুনেই মানুষ বলে, তাহলে কি আজই ডক্টরের কাছে যাব? বিমলা বলে, দাঁড়াও আগে টেস্ট করে দেখি তারপর। এরপর বিমলা নিজে টেস্ট করলে টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। তারা দুজন তো অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে ভোর হতেই মানুষ খুশি মনে তার বাবার রুমের দরজা নক করে আর দরজা খুলতেই তার বাবাকে এই খুশির খবর দেয়। কিন্তু দেখা যায় ভাস্করজির মুখে কোনোই পরিবর্তন আসে না। সে বলে, যেটা আগেই হয়ে যাওয়ার কথা তা এতদিন পর হয়েছে। বুঝুন কোনোটাতেই সে খুশি না। এমন করলে কি হয়? বাবার এই কথা শুনে মানুষেরও খারাপ লাগে। তখন ভাস্কর বলতে থাকে, এই ভোরবেলা আমাকে জাগালে কেন? এই কথাটা তো সকালেও বলতে পারতে। এসব বলে সে তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। মানুষ তখন আর কি বা বলবে। এদিকে দেখা যায় ঘরে এসে ভাস্কর বিয়ের দিনে বিমলার কাছ থেকে নেয়া ওই ডায়েরিতে খুশি মনে লেখে যে আজ ভগবান আমার প্রার্থনা শুনেছেন, বিমলা মা হতে চলেছে। সে আসলে তাদের সামনে তার খুশিটা প্রকাশ না করলেও নিজে নিজে বেশ খুশি হয়। দেখতে দেখতে 9 মাস পার হয়ে যায় আর বিমলা একটা পুত্র সন্তানের জন্ম দেয়। এরপর দেখানো হয় 2 বছর পরের কাহিনী। বিমলা যেই আম গাছ লাগিয়েছিল তাতে এখন ফল হয়েছে। বিমলা সেই ফল পাড়ছিল। এদিকে বিমলার বাচ্চা অভির 1.5 বছর হয়ে গেছে। বিমলার বাবা মা ভাই এসেছে তার মেয়ের সাথে দেখা করতে। ভাস্কর তো তার নাতিকে নিয়ে ভীষণ খুশি ছিল, কিন্তু বিমলার মন খুব খারাপ দেখা যায়। এই জিনিসটা বিমলার মা খেয়াল করে, তাই সে জানতে চায় তার মন খারাপের কারণটা কি। কিন্তু বিমলা কিছুই বলে না। খাবার টেবিলে ভাস্কর বিমলাকে জিজ্ঞেস করে সে তার ডায়েরি দেখেছে কি, কারণ 2 দিন ধরে সে তার ডায়েরিটা খুঁজে পাচ্ছে না। বিমলা তখন বলে সে দেখেনি। বিমলার বাবা তখন ভাস্করজিকে মানুষের প্রমোশনের ব্যাপারে জিজ্ঞেস করে যে 12 মাস তো হয়ে গেল, এখনো মানুষের প্রমোশন হয়নি। ভাস্কর বলে আর 6 মাস পর হবে। এভাবে গল্প করতে করতে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সেরে বিমলার পরিবারের লোক সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় রাতের বেলা। আর তখনই বিমলার মন খারাপের আসল রহস্য জানা যায়। মানুষ ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। বিমলা মানুষকে তখন ডেকে বলে, আমার তোমাকে কিছু বলার আছে। অভির বয়স 1.5 বছর হতে চলল, অথচ তোমার আর আমার কিছুই অভি পায়নি। আমাদের চেহারার সাথেও অভির কোনো মিল নেই। মানুষ এটা শুনে বলে, এখন তো অভি অনেক ছোট, আর একটু বড় হোক তাহলেই তো বোঝা যাবে। এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। কিন্তু বিমলা বলে, আমি ইন্টারনেটে দেখেছি 1 বছরেই বাচ্চার চেহারার সাথে বাবা মায়ের চেহারার মিল বোঝা যায়, কিন্তু অভিরটা এখনো আমাদের সাথে মিলল না। আমার তো মনে হয় অভি আমাদের বাচ্চাই না। এ কথা শুনতেই মানুষ বিমলার দিকে ঘুরে তাকায় আর বলে, কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? বিমলাও এর উত্তরে আর কিচ্ছু বলে না। পরের দিন সকালে দেখা যায় মানুষ অভিকে কোলে নিয়ে হাঁটছিল আর বিমলা কুয়ো থেকে পানি তুলছিল। বিমলা বলে, অভির ক্ষুধা পেয়েছে, সকাল সকাল আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? মানুষ বলতে থাকে, রাতে কি বলেছিলে মনে নেই, এখন আবার বলছো তোমার ছেলে? বিমলা বলে, আমি কিন্তু মজা করছি না। এই কথা শুনে মনোজ আবার খুব চিন্তিত হয়ে যায়। চিন্তিত মনেই সে তার রেস্টুরেন্টের কাজে যায়। সেখানে তার বেস্ট ফ্রেন্ড বাসান্তের সাথে সে কথা বলে। মানুষ বাসান্তকে বলে, তুই কি কোনো ভালো সাইকিয়াট্রিস্টের সন্ধান দিতে পারিস? বাসান্ত এই কথা শুনেই অবাক হয়ে যায় আর বলে, কে অসুস্থ? বিমলা? মানুষ তখন কিছুটা ইতস্তত বোধ করে। এতে বাসান্ত বুঝে ফেলে সবকিছু, যে সে বিমলার কথাই বলছে। মানুষের পর বলতে থাকে, আগে যেই ডক্টরকে দেখিয়েছিলাম সে এখন ট্রান্সফার হয়ে গেছে।
বাসান জিজ্ঞেস করে সে কি খুব বেশি কাঁদে বা বেশি মন খারাপ করে থাকে। মানুষ বলে না। বাসান বলে তাহলে কি খুব বেশি রাগারাগি করে? মানুষ এবারও না বলে। বাসান্ত এরপর জিজ্ঞেস করে তাহলে? মানুষ বলে বিমালা উল্টো পাল্টা বলে। বাসান্ত এরপর মানুষকে সাইকিয়াট্রিস্টের সন্ধান দেয়। মানুষ এরপর বাসায় এসে বিমালার সাথে কথা বলে। সে বিমালাকে সরাসরি বলতে কিছুটা ভয় পাচ্ছিল, তাই সে বলে আজ আমরা একটু ডক্টরের কাছে যাব। বিমালা জিজ্ঞেস করে কেন, তোমার আবার কি হয়েছে? মানুষ বলে সকালে 6টার দিক তৈরি থেকো, আমি ঋষির অটো ঠিক করে রেখেছি, তাতে করেই যাব। বিমালা তখন বলে আমাকে ভয় না দেখিয়ে সরাসরি বলো তো কি হয়েছে? মানুষ বলে ডক্টরের কাছে আমাদের প্রবলেমের কথা বলবো, এটাই ভালো হবে। বিমালা তখন বিরক্ত হয়ে বলে আমাদের আবার কি সমস্যা? মানুষ এবার সরাসরি কথায় আসে। সে বলে আমাদের দুজনেরই সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলাটা ভালো হবে। বিমালা তখন বলে দেখো মানুষ, এটা ঠিক যে অভি হওয়ার পর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, কিন্তু মেডিটেশন নেওয়ার পর 1 বছর যাবত আমি সম্পূর্ণ সুস্থ আছি। এরপর থেকে কি তুমি আমার মধ্যে অন্যরকম কিছু দেখেছো? মানুষও তখন না বলে। বিমালা তখন বলে দেখো আমি জানি তুমি কাল রাতে আমাদের ছেলের ব্যাপারে বলায় এই কথা ভাবছো, কিন্তু তুমিই দেখো অভি আমাদের চোখ নাক ঠোঁট কিচ্ছুই পায়নি। তাছাড়া আমাদের পরিবার তোমার আমার সবার গায়ের রং কালো, কিন্তু অভির গায়ের রং কিভাবে ফর্সা হলো? মানুষ বলে সত্যিই তোমাকে ডক্টরের কাছে নিতে হবে এবার। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? এ কথা বলেই মানুষ সেখান থেকে চলে যায়। কিন্তু বিমালার কথায় যুক্তি ছিল বিধায় কোথাও না কোথাও মানুষের মনেও সন্দেহের দানা বাঁধে যে তাহলে আসলেই কি অভি তাদের ছেলে নাকি অন্য কারো। সেদিন রাতের বেলা মানুষ বিমালাকে সরি বলে আর বলে তুমি যদি ডক্টর দেখাতে না চাও তাহলে আমরা যাব না। এ কথা শুনতেই বিমালা তার স্বামীকে জড়িয়ে ধরে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। সকালে উঠেই বিমালা তার স্বামী আর ছেলেকে দেখতে না পেয়ে বাইরে চলে আসে আর মানুষকে ডাকতে থাকে। তাদের প্রতিবেশী বিমালাকে বলে তোমার স্বামী তো সকাল সকাল তোমার ছেলেকে নিয়ে বের হয়েছে, তোমাকে কিছু বলে যায়নি? এদিকে মানুষ এসেছিল বাসান্তের কাছে। বাসান্ত বিমালার ছবির সাথে আর মানুষের সাথে অভির চেহারা মেলায় আর দেখে বলে বিমালা কোনো পাগলের প্রলাপ করছে না, ওর কথা আসলেই সত্যি। মানুষ তখন বেশ ভয় পেয়ে বলে তাহলে কি অভি আমাদের ছেলে না? বাসান্ত বলতে থাকে আমি সেটা বলছি না, এমন অনেক বাচ্চা আছে যাদের চেহারা শুধুমাত্র মায়ের মতো, তারা বাবার চেহারা পায় না। আবার এমন অনেক বাচ্চা আছে যারা শুধু বাবার চেহারা পায়, মায়ের কিছুই পায় না। কিন্তু এমন খুব কমই আছে যারা বাবা মায়ের কিছুই পায় না। সত্যি বলতে আমি আজ পর্যন্ত এমন দেখিনি, তবে ডক্টরের কাছে এই বিষয়টা বলে দেখতে পারিস। মানুষ এরপর বাসান্তকে বলে এ কথা যেন কেউ না জানে, লিলি ভাবিকেও এসব বলবি না। বাসান্ত বলে আজ পর্যন্ত তোর কোনো সিক্রেটকে কাউকে বলেছি আমি? মানুষ এতে আশ্বস্ত হয়। সে এরপর অভিকে নিয়ে বাড়ি চলে আসে। বিমালা তখন তার চেহারা দেখেই সব বুঝে ফেলে। মানুষ তখন ভয় পেয়ে ঘরে ঢুকে যায় আর বিমালাও মানুষের কাছে গিয়ে প্রশ্ন করে যে তুমি বাসন্তের কাছে গিয়েছিলে তাই না? ওকে সবকিছু বলে দিয়েছো? এটা আমাদের মধ্যকার কথা ছিল। বাসান্ত তোমার ভালো বন্ধু হতে পারে, কিন্তু সে কথা রাখতে পারে না। এখন পুরো দুনিয়ায় খবর পেয়ে যাবে। মানুষ বলে বাসান্ত প্রমিস করেছে সেই কথা কাউকে বলবে না। বিমালা বলে এর আগের বার কি হয়েছিল মনে নেই? আমার পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা বাসান্তকে জানিয়েছিলে আর বাসান্ত তার বউকে সব বলে দিয়েছিল আর ওর বউ কাউকে বাদ রাখেনি এসব বলার। এদিকে বাসান্ত কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল। এই সময় দেখা যায় সে তার স্ত্রীর কাছে যায় আর বলতে থাকে তুমি জানো মানুষ আমার কাছে কেন এসেছিল? তার স্ত্রী বলে হ্যাঁ, সে তো বলেছিল এখান দিয়ে যাচ্ছিল তাই এসেছে। বাসান্ত বলে আরে না, একটা শকিং নিউজ আছে। বিমালা খুব সংশয়ে ভুগছে। তার স্ত্রী জিজ্ঞেস করে কেন, কিসের সংশয়? বাসান্ত বলে বাচ্চার ব্যাপারে। এতটুকু বলতেই বাসান্তের কল আসে। কল রিসিভ করতেই বিমালা তার পরিচয় দেয়। সে বাসান্তকে বলে আপনি কি এখন পর্যন্ত মানুষের কথা কাউকে বলেছেন? বাসান্ত বলে না। বিমালা বলে ঠিক আছে, তাহলে ভালো। আর যদি বলে দেন তাহলে আপনার যে আর একজনের সাথে চক্কর চলছে সেটা লিলি ভাবিকে বলে দিব, আর তখন সেটা সুনন্দার স্বামীও জেনে যাবে, তাই মুখ বন্ধ রাখাই ভালো। বিমালার কথা শুনে তো বাসান্তের গলার পানি শুকিয়ে যায়। এদিকে লিলি এসে জিজ্ঞেস করতে থাকে বিমালার ছেলের কি হয়েছে। তখন কথা কাটানোর জন্য বাসান্ত বলে ওর ছেলে একটু ফর্সা না, এটাই। এ কথা বলে বাসান্ত চলে যায়। এদিকে লিলি ভাবতে থাকে ফর্সা হয়েছে, এটা আবার শকিং নিউজ হলো কিভাবে? এদিকে মানুষ বিমালাকে বলে 2022 সালের 13ই অক্টোবর অভির জন্ম। তোমার যে হাসপাতালে ডেলিভারি হয়েছে ওই তারিখে তো আরো মানুষের ডেলিভারি হয়েছিল তাই না? এমনও তো হতে পারে বাচ্চা বদলে গেছে। বিমালা এই কথা শুনে বলে তুমি কি করতে চাচ্ছ?
মানুষ বলে সত্যিই যদি বাচ্চা অদল বদল হয়ে থাকে তাহলে আমাদের আসল বাচ্চা কোথায় আছে, কার কাছে আছে সেটা জানতে হবে না? তাছাড়া বাবা মা হিসেবে আমাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? বিমলা বলে না না, পরে সবাই জানাজানি হলে একটা বদনাম হবে। মানুষ বলে তুমি চিন্তা করো না, কেউ জানতে পারবে না, শুধু তুমি, আমি আর রেশমি। বিমলা বলে এই রেশমিটা আবার কে? মানুষ জানায় আমাদের আন্টির মেয়ে, সেই হাসপাতালে নার্সের চাকরি করে। বিমলা এবারেও রাজি হতে না চাইলে মানুষ বলে তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, এসব কিছু আমার উপর ছেড়ে দাও। পরের দিন মানুষ সেই হাসপাতালে যায় যেখানে বিমলার ডেলিভারি হয়েছিল। হাসপাতালে ঢুকতেই বিজয়নাথ নামের একটি ছেলের সাথে তার দেখা হয়। বিজয়নাথ মানুষকে দেখে চিনতে পারে, কারণ তাদের বিয়েতে সে গিয়েছিল। তাছাড়া সে বলে আপনি রামিনী আপার ভাইয়ের ছেলে, তাই না? মানুষ বলে হ্যাঁ। বিজয়নাথের পর জিজ্ঞেস করে তা হঠাৎ এখানে কেন এসেছেন? মানুষ জানায় আমি রামিনীর মেয়ে রেশমির সাথে দেখা করতে এসেছি। বিজয়নাথের পর জিজ্ঞেস করে কি বলতে হবে আমাকে বলুন, আমি ওকে বলে দিব। মানুষ বলে না না, আমিই বলবো। বিজয়নাথ তখন মানুষকে রেশমির কাছে নিয়ে যায়। বিজয়নাথ চলে যেতেই যাবে তখনই মানুষ রেশমিকে বলে কথাটা একটু প্রাইভেট। এটা শুনতেই তো বিজয়নাথের মনে কৌতূহল জাগে। এদিকে মানুষ রেশমিকে সবটা খুলে বলে। রেশমি বলে যদি আপনার বাবা জানতে পারে এই ব্যাপারে তাহলে কি হবে? মানুষ বলে কেউ জানতে পারবে না, তুমি শুধু আমাকে 2022 সালের অক্টোবরের 13 তারিখে জন্ম নেয়া বাচ্চাদের নাম আর ঠিকানাটা দিবে। কিন্তু রেশমি কিছুতেই রাজি হচ্ছিল না। সে বলে আমার মা মারা যাওয়ার পর আমি এই চাকরিটা পেয়েছি, আর চারপাশে সিসি ক্যামেরা লাগানো। কেউ যদি আজ করতে পারে আমি এই কাজ করেছি, সাথে সাথে আমাকে আউট করে দিবে। কথা বলে রেশমি সেখান থেকে চলে যায়। এদিকে চুপি চুপি সব কথা শুনে ফেলে বিজয়নাথ, আর চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে মানুষের কাজ সে করতে পারবে। দৃশ্য চলে যায় পরের দিন। মানুষ রেস্টুরেন্টের ম্যানেজারের কাছে গিয়ে 1 সপ্তাহের জন্য ছুটি চায়। ম্যানেজার জিজ্ঞেস করে এতদিনের জন্য ছুটি লাগবে কেন? মানুষ বলে আসলে আমার বাবার জ্বর হয়েছে তো। ম্যানেজার বলে জ্বর হয়েছে, তার এমন কি? মানুষ বলে আসলে ডেঙ্গু জ্বর হয়েছে, হাসপাতালে ভর্তি করতে হবে। দেখা যায় অনেক রিকোয়েস্ট করার পরে তার ম্যানেজার তাকে 5 দিনের ছুটি দিতে রাজি হয়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাওয়ার সময় বাসন্ত মানুষকে জিজ্ঞেস করে সুনন্দার কথা তুমি তোমার বউকে বলেছো কেন? মানুষ তখন বলে কথায় কথায় বলে ফেলেছিলাম। বাসন্ত বলতে থাকে তোমার বউ আমাকে ফোন করে তো রীতিমতো হুমকি দিয়েছে। মানুষ তখন কোনো মতে বাসন্তের থেকে বাঁচার জন্য বলে আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি পরে কথা বলি। এই বলেই মানুষ সেখান থেকে কেটে পড়ে। বাসায় এসে সে বিমালাকে সেদিন সেই হাসপাতালে জন্ম নেওয়া বাচ্চাগুলোর নাম ও ঠিকানা লেখা কাগজটা দেয়, যেখানে ছিল 7 জন বাচ্চার নাম। মানুষ বলে আমাদের শুধু 4টা পরিবারের খোঁজ নিতে হবে, কারণ সেদিন 4 জন ছেলে জন্ম নিয়েছিল আর বাকি 3 জন মেয়ে ছিল। এসব শুনে বিমলা বলে এইগুলো করার দরকার নেই, কি হবে এসব করে? মানুষ বলে দেখো তুমিই তো এসব নিয়ে বেশি চিন্তিত ছিলে, এখন তুমিও হাল ছেড়ে দিচ্ছ কেন? কেউ কিছুই জানতে পারবে না, তুমি চিন্তা করো না। আমি 5 দিনের ছুটি নিয়েছি, কাজে যাওয়ার নাম করে আমি সেই সব বাড়িতে যাব আর খোঁজ নিব। কেউ এই বিষয়ে কিছুই বুঝতে পারবে না। বিমলাও এবার আর কিচ্ছু বলে না। পরের দিনই মানুষ অফিসে যাওয়ার মতো রেডি হয়ে নেয় আর সেই বাচ্চাদের খোঁজে বেরিয়ে পড়ে। দিনের বেলায় সবার স্বামী কাজের উদ্দেশ্যে বাইরে থাকে, তাই এই সুযোগে মানুষ লিস্টের প্রথম নাম অনুযায়ী সেই ঠিকানায় পৌঁছে যায়। সেখানে গিয়ে মানুষ মহিলাটিকে বলে আমি হেলথ ডিপার্টমেন্ট থেকে এসেছি, আপনার বাচ্চার সকল টিকা দেয়া ঠিক আছে কিনা এবং আপনার বাচ্চা সুস্থ আছে কিনা সেটা দেখেই চলে যাব। মহিলাটি আর কোনো কথা বাড়ায় না আর ভেতর থেকে বাচ্চা নিয়ে আসে। কিছুক্ষণ চেক করার অভিনয় করে মানুষ বলতে থাকে যে না, আপনার বাচ্চা সম্পূর্ণ ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানুষের পর ছেলেটির একটা ছবি তুলে বিমলাকে পাঠিয়ে দেয়। এরপর সে লিস্টে থাকা দ্বিতীয় বাড়িটিতে যায় এবং খুব সহজেই বাচ্চাটির ছবি তুলে পাঠিয়ে দেয় বিমলার কাছে। তবে সমস্যা হয় লিস্টে থাকা তৃতীয় জনের বাড়িতে গিয়ে। প্রথমে ঠিকানা অনুযায়ী বাড়ি পৌঁছে মানুষ দেখে বাড়িতে কেউ নেই। সে যখন বাইরে চলেই যাবে তখনই সেই ঘরের মহিলা তার বাচ্চাকে নিয়ে বাড়ি ফেরে। তখন রাত হয়ে গিয়েছিল। এমন সময় হেলথ ডিপার্টমেন্টের বাহানা তো বেকার হবে, কারণ কোনো সরকারি কর্মকর্তা রাতের বেলায় ভ্যাকসিন চেক করতে তো আসবে না। মানুষ তখন মহিলাকে বলে আপনি কি সিনোজের ওয়াইফ? মহিলাটি কিছুক্ষণ চুপ থেকে বলে না, আসলে তার সাথে তার হাজবেন্ডের ডিভোর্স হয়ে গিয়েছিল। মহিলাটি তাই ভাবতে থাকে তাদের খোঁজ নেওয়ার জন্য তার হাজবেন্ড হয়তো কোনো লোক পাঠিয়েছে, কিন্তু মানুষ তো এসবের কিছুই জানতো না। তাই সে বলে আমি সিনোজের কাছেই এসেছিলাম। মহিলাটি বলে সিনোজকে চাইলে সিনোজের বাড়ি যান। কথা বলেই সে উপরে চলে যায়। মানুষও কিছু না বলে চুপি চুপি মহিলার পিছু পিছু যায়
আর বাচ্চার ছবি তুলতে চায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করা ছিল। ফ্ল্যাশ লাইটের আলো পড়তেই মহিলাটি বুঝে ফেলে মানুষ তাদের ছবি তুলেছে, আর এই কারণে সে মানুষকে খুব জোরে এক থাপ্পড় বসিয়ে দেয় আর বলে সিনোজের যদি এতই তার ছেলেকে দেখার ইচ্ছা থাকে তাহলে বলবে নিজে এসে দেখা করতে, এভাবে লোক যেন না পাঠায়। মানুষ আর কথা না বলে সেখান থেকে চলে যায়। সে খুব হতাশ হয়ে বাড়ি ফিরে আসে আর বলে বিমলা, আমাদের জন্য আমাদের ছেলে অভিই যথেষ্ট। বিমলা তখন শুধু তাকিয়েই থাকে আর কিছুই বলে না। পরের দিন মানুষ রেস্টুরেন্টের কাজে চলে যায়। মানুষকে দেখে তার ম্যানেজার জিজ্ঞেস করে তোমার বাবা কেমন আছে? মানুষ বলে হ্যাঁ ভালো আছে। ম্যানেজার বলে তো এত তাড়াতাড়ি জ্বর ভালো হয়ে গেল? মানুষ তখন এর উত্তরে আর কিছুই বলতে পারে না। ম্যানেজার তখন বলে আজ সন্ধ্যায় আমার বাড়িতে একটা ইফতার পার্টি আছে, সবাই থাকবে, তুমিও চলে এসো। মানুষ বলে ঠিক আছে, আমি আসবো। সন্ধ্যাবেলায় দেখা যায় মানুষ ইফতার পার্টিতে খাবার এনজয় করছিল। এমন সময় সেখানে ফাইজা নামের একটি মেয়ে আসে। ফাইজা মনোজকে আরো কিছু খাবার দিচ্ছিল। মনোজ ফাইজাকে আগে থেকেই চিনত, কারণ সে হারিস নামের একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল। কিছুদিন যাবৎ ফাইজাকে তার বাবা মা মেনে নিয়েছে, তারা এখন দুজনেই ভালো আছে। মনোজ তখন ফাইজাকে জিজ্ঞেস করে এখন তোমরা কোথায় থাকো? ফাইজা তাদের ঠিকানা বলে। কিছুক্ষণ পর ফাইজার বাবা ফাইজার বাচ্চাকে দিয়ে যায় খাওয়ানোর জন্য। ফাইজার বাচ্চাকে দেখেই মনোজের একটু খটকা লাগে। এরপর লিস্টের সাথে মিলিয়ে এসে দেখে মনোজের লিস্টের 4 নম্বর নামটা ফাইজারই ছিল। যাওয়ার সময় অনেক বাহানা করে মনোজ ফাইজার ছেলের একটা ছবি তুলে নেয় আর সেখান থেকে চলে যায়। ফাইজার ছেলের ছবি দেখে বিমলার মনেও বলে ওঠে যে এটাই কি তাদের আসল ছেলে। বিমলা এরপর মানুজকে বলে ফাইজা আর হারিস দুজনেই ফর্সা, কিন্তু তাদের ছেলে কেন কালো? বিমলা এরপর ফেসবুকে সার্চ দিয়ে ফাইজার আইডি বের করে ফেলে। পরের দিনই মানুজ ফাইজার দেয়া ঠিকানা অনুযায়ী তাদের বাসায় যায়। এদিকে ফাইজা এবং হারিসের সংসার ছিল খুবই সুন্দর। ফাইজা একটা জব করত, যেখানে তাকে কিছুদিন যাবৎ নাইট শিফটে কাজ করতে হচ্ছিল। তাই হারিস সকালে উঠে নাস্তা বানায়, সাথে তার ছেলের দুধও গরম করে। ছেলে ঘুম থেকে উঠলে হারিস তাকে নিয়ে পাশের বাসার এক আন্টির কাছে দেয় আর বলে ফাইজাকে 1:30 বাজলে জাগিয়ে দিবেন। আন্টি বলে সে কবে এই নাইট শিফট ছাড়বে? হারিস বলে ফাইজা তো চেষ্টা করছে, দেখি কি হয়। এদিকে অফিসে হারিসের একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে সে তার অফিসের জন্য বের হচ্ছিল। লিফটে মানুজ এবং হারিস মুখোমুখি হয়। মানুষ ফেসবুক থেকে ডাউনলোড করা ছবির সাথে হারিসের মুখটা মিলিয়ে নেয়, কিন্তু হঠাৎ করে কিভাবে কথা শুরু করবে সেটাই বুঝে উঠতে পারছিল না। এদিকে হারিস দ্রুত লিফট থেকে নেমে গাড়িতে করে অফিসে চলে যায়। মানুষ তখন দৌড়াতে দৌড়াতে বলে আপনার সাথে কিছু কথা ছিল, কিন্তু হারিস তো কিছু শোনেই না। এবার মানুষ খুঁজতে খুঁজতে হারিসের অফিসে চলে আসে। অফিসের ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করার পর হারিসের সাথে তার কথা বলার সুযোগ হয়। মানুষের পর হারিসকে সবটা খুলে বলে। হারিস বলে তোমার মনে এই সংশয় আসার কারণ কি? মানুষ বলে আমাদের চেহারার সাথে অভির চেহারার কোনো মিল নেই, আর ওর গায়ের রঙও ফর্সা। মানুষের এই কথা শুনে হারিস হাসতে শুরু করে। সে জিজ্ঞেস করে এই কথা আর কে কে জানে? মানুষ বলে আমি আর আমার ওয়াইফ, তাছাড়া আপনার ওয়াইফের ডেলিভারি আর আমার ওয়াইফের ডেলিভারি একই হাসপাতালে হয়েছিল, মনে হয় তারা বাচ্চা বদলে ফেলেছে। হারিস তখন মানুষের কথা তেমন আমলে নেয় না আর বলে তাহলে এখন কি চান? মানুষ বলে আপনি আমাদের বাড়িতে এসে আমাদের বাচ্চাটা দেখে যাবেন, আর আমরাও একদিন আপনার বাড়ি এসে আপনাদের বাচ্চা দেখে যাব। হারিস তখন খুব টেকনিক্যালি এসব কথা এড়িয়ে যায় আর বলে মাঝে মাঝে আমাদের এমন কিছু সন্দেহ মনে দানা বাঁধে যা আসলে ভিত্তিহীন। এগুলো নিয়ে বেশি ভেবো না, হয়তো ফ্যামিলি প্রেসারে একটু স্ট্রেসে আছো, বাসায় যাও আর ফ্যামিলির সাথে সময় কাটাও, এসব নিয়ে চিন্তা করো না। হারিস মানুষকে কোনো কথা বলার আর সুযোগই দেয় না। এরপর একটা অটোতে উঠিয়ে বাড়ি পাঠিয়ে দেয় আর নিজেও চলে যায় তার ইম্পর্টেন্ট মিটিং এ। কিন্তু মিটিং এর মাঝেও অনেকবার মানুষ হারিসকে কল করতে থাকে। এদিকে হারিসকে লোকটি বলে এখানে 3টা মার্চেন্ট এক্সপোর্টার আছে আর ভ্যাকেন্সি আছে মাত্র 1টি। আমি খুব কনফিউশনে আছি, ডিলটা কাকে দেওয়া উচিত, তোমাকে না জাফরকে? হারিস বলে প্রায়োরিটি লিস্টে তো আমরাই টপে আছি। লোকটি বলে হ্যাঁ, সাথে তোমার 10-12 বছরের এক্সপেরিয়েন্সও রয়েছে। হারিস এই বিষয় নিয়ে কথা বলছিল, কিন্তু মানুষ বারবার তাকে ফোন করে বিরক্ত করতে থাকে। তাই সে মিটিং শেষে বাইরে এসেই মানুষের কল রিসিভ করে আর সুন্দর করে বলে কি হয়েছে মানুষ? মানুষ বলে আমরা তো কোনো ডিসিশনে এলাম না। হারিস বলে কিসের ডিসিশন?
তুমি কি তোমার ছেলেকে ভালোবাসো না? মানুষ বলে হ্যাঁ বাসি তো। হারিস তখন বলে হ্যাঁ আমিও আমার ছেলেকে অনেক ভালোবাসি, আমি আমার বাচ্চাকে কাউকে দিব না, তবে আমি তোমার এতটুকু উপকার করতে পারি, সেটা হলো তোমাকে কোনো ডক্টরের নাম্বার দিতে পারি, তোমার সমস্যার ব্যাপারে তার সাথে কথা বললে হয়তো একটু রিলিফ পাবে। এই বলে হারিস ফোন কেটে দেয়। মানুষ তখন মন খারাপ করে বাড়ি ফিরে আসে। মানুষের বাবার আজ জন্মদিন ছিল, তার আজ 70 বছর পূর্ণ হয়েছে। ভাস্কর তাই সবাইকে নিয়ে কেক কাটে, আর প্রথম কেকটি বিমালাকে খাইয়ে দিয়ে বলে ভেবেছিলাম মরার আগে আমার নাতির মুখ দেখব না, কিন্তু আমার দোয়া কবুল হয়েছে, আর আজকের জন্মদিন আমি আমার নাতির সাথে করছি। এদিকে হারিস এক দোকানে বসে চা খাওয়ার সময় তার সাথে থাকা লোকটি বলে তুমি তোমার বাবার সাথে কথা বলে এই প্রজেক্টটা নিয়ে নিচ্ছ না কেন? তোমার বাবা চাইলে এগুলো হ্যান্ডেল করা তার কাছে কোনো ব্যাপারই না। আর কে তোমার বয়সে ক্যারিয়ার আর টাকা ছেড়ে এক মেয়ের জন্য সব শেষ করে দেয়? এখন তোমার কাছে কোনো টাকা নেই। হারিস বলে কি বলছেন এসব? লোকটি বলে তুমিই ভেবে দেখো, আজ যদি ফাইজা তোমার জীবনে না থাকতো তাহলে তুমি কোথায় থাকতে? হারিস এসব কথায় কান্না দিয়ে বাড়িতে চলে আসে। ফাইজা ঘরে বসেই জব করছিল। হারিস এসে তার বাচ্চাকে সময় দেয়। বাচ্চাকে ঘুম পাড়িয়ে সে ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসে আর চিপস খেতে খেতে মোবাইলে ভিডিও দেখতে থাকে। এর মধ্যেই ফাইজার কাজ শেষ হলে সে হারিসের কাছে আসে। ফাইজা বলে বাড়িওয়ালার কল রিসিভ করনি কেন? এই মাসের ভাড়ার টাকা নেই? হারিস বলে তোমার কাছে আছে। ফাইজা বলে আমার টাকা এখনো কার্ডে আসেনি। হারিসের পর বলতে থাকে এত তাড়াহুড়ো করার কি আছে, আমরা তো আর চলে যাচ্ছি না। এমন সময় হারিসের কাছে তার বাবার কল আসে। হারিস কল রিসিভ করলে তার বাবা তাকে ঈদের শুভেচ্ছা জানায় আর তার সাথে দেখা করতে বলে। এ কথা শুনে হারিস এবং ফাইজা অনেক খুশি হয়। পালিয়ে বিয়ে করার পর ফাইজার বাবা মা মেনে নিলেও হারিসের বাবা এসব মানতে পারেনি। কিন্তু ঈদের দিন সে আর তার মন কঠিন করে রাখতে পারেনি। তাই পরের দিন সকালবেলায় হারিস এবং ফাইজা তাদের বাচ্চা আলানকে নিয়ে চলে যায় হারিসের বাবার বাড়িতে। বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে হারিসের খুব ভালো লাগে। তার বাবা আলানকে একটা সোনার চেনও পরিয়ে দেয়। অনেক বছর পর হারিস নিজের ঘরে প্রবেশ করে। আলমারি খুলে ফাইজা তখন একটা শার্ট দেখায় আর বলে এই শার্টটা পরেই আমাকে তুমি প্রপোজ করেছিলে। কিন্তু হারিস বলে আমার আসলে মনে নেই। হারিসের পর ফাইজাকে তার পুরো বাড়ি ঘুরে দেখায়। খাবার টেবিলে হারিসের বাবা ফাইজাকে জিজ্ঞেস করে তুমি কি করো? ফাইজা জানায় আমি একটা ইউএস বেসড কোম্পানিতে জব করি। এখানে টুকটাক কথাবার্তা হতে থাকে তাদের। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ফাইজা এবং হারিস নিজের বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালবেলা হারিস দরজা খুলেই মানুজ আর বিমালাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। সে হঠাৎ তাদের দেখে খুব অবাক হয়ে যায়। মানুজ বলে আমরা আমাদের বাচ্চাকে একবার দেখতে চাই। এ কথা শুনে হারিস খুবই বিরক্ত হয় আর বলে তোমাদের যদি টাকা লাগে তাহলে টাকা দিচ্ছি, তা আমার পিছু ছাড়ো। কিন্তু মানুজ বলে আমরা এখানে টাকার জন্য আসিনি, শুধু আমাদের ছেলেকে দেখতে এসেছি। আমরা আমাদের ছেলেকে না দেখে এখান থেকে যাব না। আমরা তো শুধুমাত্র দেখতেই এসেছি, কোনো ঝামেলা করতে আসিনি। হারিস কোনো উপায় না পেয়ে মানুজকে ঘরের ভেতর নিয়ে আসে। ফাইজার পাশেই তখন আলান দোলনায় ঘুমাচ্ছিল। হারিস তখন আস্তে আস্তে দোলনাটাকে নিয়ে আসে মানুজ আর বিমালার সামনে। মানুজ বাচ্চাকে দেখেই বলে ওর নাকটা একদম তোমার মতো, আর বিমালা বলে ওর মাথার চুল তোমার মতো। এসব শুনে হারিস তো বেশ অবাক হয়ে যায়। মানুজের পর আলানের একটা ছবি তুলতে চায়। হারিস প্রথমে না করলেও পরে ছবি তুলতে দিয়ে তাদের বিদায় করে। কিন্তু দরজার বাইরে এসে মানুজ বিমালাকে বলে একটু কোলে নিয়ে দেখি আমাদের বাচ্চাকে। আলানকে কোলে নেওয়ার উদ্দেশ্যে মানুজ আবারও দরজায় টোকা দেয়। হারিস তখন দরজা খুললে মানুষ তাকে এই কথা বলে, আর আলানও ঘুম থেকে উঠে যায়। আলানের কান্নার শব্দে ফাইজা আবার জেগে যায় কিনা এই ভয়ে মানুজ আর বিমালাকে এক প্রকার ধাক্কা দিয়েই হারিস বের করে দেয়। আর তারপর ফাইজার পাশে গিয়ে আলানকে নিয়ে শুয়ে পড়ে। এদিকে হারিসের ধাক্কায় বিমালা হাতে একটু ব্যথা পায়, কিন্তু তারা আর কিছুই বলে না। এরপর বিমালা আর মানুজ খাবার খেতে তাদের রেস্টুরেন্টে আসে। মানুষ বেশ মন খারাপ করে বিমালার হাতের দিকে তাকিয়ে থাকে। বিমালা ব্যাপারটা বুঝতে পেরে বলে এটা নিয়ে চিন্তা করো না, বাচ্চাটা জেগে গিয়েছিল, তাই হয়তো এমন করেছে। তাছাড়া আমাদের বাচ্চাকে ওরা যথেষ্ট ভালোবাসে, এটা নিয়ে আমরা আর না আগাই। তখনই বাসন্ত পেছন থেকে মানুজকে ডাক দেয়। বাসন্ত কোনো তো আগুনে ঘি ঢালার মতো কাজ করে। সে মানুজকে বলে কেউ একজন তোমার বউকে আঘাত করলো, ব্যথা দিল, আর তুমি শুধু এই তামাশা দেখবে? তুমি ওর স্বামী, শুধু ব্যান্ডেজ লাগানোই তোমার কাজ না, ওই লোকের একটা হেনস্থা করো। এদিকে মানুজের মনে তো আগেই একটু রাগ পোষা ছিল, এখন সেটা আরো বড় আকার ধারণ করলো। মানুজ আর বিমালা গিয়ে পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করে। এদিকে হারিস তার কাঙ্ক্ষিত কন্ট্রাক্টটা হাতে পেয়ে যায়। পরের দিন হারিস সেই ডেইরি ফার্মে যায় কন্ট্রাক্ট সাইন করার জন্য। সেখানে হারিসের ফোনে কল আসলে সে উঠে বাথরুমের সামনে যায়। পুলিশ হারিসকে বলে আপনার নামে একটা কমপ্লেন আছে, আপনাকে থানায় আসতে হবে। হারিস তখন জিজ্ঞেস করে কিসের কমপ্লেন? আচ্ছা ঠিক আছে আমি আসছি। তখনই দেখা যায় ইনভেস্টর সাহেব বাথরুম থেকে বের হয়েছে, অর্থাৎ হারিসের যে পুলিশ কমপ্লেন আছে এটা সে শুনে ফেলে।
হারিসকে এরপর সে জিজ্ঞেস করে, তুমি কি কন্ট্রাক্ট সাইন করে ফেলেছ? হারিস বলে না। এবার লোকটি তার মালিককে বলে হারিসের সাথে কন্ট্রাক্ট সাইন না করতে, কারণ তার একটু পুলিশ স্টেশনে যাওয়ার তাড়া আছে। হারিস এরপর পুলিশ স্টেশনে চলে আসে তাদের সাথে কথা বলতে। পুলিশ হারিসকে জিজ্ঞেস করে, আমরা তোমাকে এখানে কেন ডেকেছি জানো? হারিস বলে, জি জানি। পুলিশ জিজ্ঞেস করে, তোমার মনে তোমাদের বাচ্চা নিয়ে কি কোনো ডাউট আছে? হারিস বলে না। পুলিশ তখন বলে, তোমার ওয়াইফকে নিয়ে কোনো সন্দেহ? হারিস এর উত্তরেও বলে, না স্যার, আমাদের এসব কোনো ডাউটই নেই। আপনার বাসায়ও তো বাচ্চা আছে, কেউ একজন এসে বলল এটা তাদের বাচ্চা, তো এটাকে আপনি বিশ্বাস করবেন? পুলিশ তখন বলে, হ্যাঁ তোমার যুক্তি তো ভালো, কিন্তু কোনো কমপ্লেইন তো এটা ভেবে ক্লোজ করে দেওয়া যায় না। হারিসের সাথে থাকা লোকটি তখন বলে, এই দুজন ফ্রড ব্যক্তি। হারিস সাহেব একটু বড় ঘরের মানুষ, তাই তারা জেনে শুনেই টাকা হাতানোর চেষ্টা করছে স্যার, আর কিছু না। পুলিশ তখন বলে, ঠিক আছে, তারা শুধু আপনার বাচ্চাকে তাদের বলে দাবি করছে না, সাথে তাদের বাচ্চাকে আপনার বলেও দাবি করছে। এটার একটা সহজ সমাধান হলো ডিএনএ টেস্ট। কিন্তু হারিস কিছুতেই ডিএনএ টেস্ট করাতে রাজি হয় না। বাইরে এসে মানুষকে বলে, আমি কোনো ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল দিব না, কোনো পুলিশ আমার পারমিশন ছাড়া আমার ডিএনএ স্যাম্পল নিতে পারবে না, এটাই আইন। কথা বলে হারিস সেখান থেকে চলে যায়। মানজের পর বিমালাকে বলে, মনে হয় এরা পুলিশকে টাকা খাইয়েছে। মানজ বাসন্তের সাথে দেখা করে আর বলে, আমার মনে হয় হারিস পুলিশকে টাকা খাইয়েছে। এমন লোকের সাথে তো আমার ছেলেকে রাখার প্রশ্নই আসে না, ওকে একটা শিক্ষা দিতেই হবে। এবার বাসন্ত মানজকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। এরপর হারিস বাসায় এসে দেখে ফাইজা ব্যাগ গোছাচ্ছে। এটা দেখে হারিস জিজ্ঞেস করে, এসব কি, কোথায় যাচ্ছ তুমি? ফাইজা বলে, তুমি কিছু করলে আমাকে জানানোর প্রয়োজন মনে করো? হারিস বলে, আচ্ছা বাবা, হয়েছেটা কি সেটা বলবে তো? ফাইজা বলতে থাকে, তুমি আজকে পুলিশ স্টেশনে গিয়েছিলে তাই না? হারিস তখন একটু ঘাবড়ে যায় আর বলে, হ্যাঁ। ফাইজা তখন বলে, একজন আমাদের বাচ্চাকে তার বাচ্চা বলে দাবি করছে, তাকে আবার তুমি আমার অগোচরে আমার সন্তানকে দেখিয়েছো, ঘরে ঢুকতে দিয়েছো, কি চাচ্ছ তুমি? হারিস বলে, ওই মানুষ তোমাকে এসব বলেছে তাই না? ফাইজা বলে, না, মানুষ এই সবকিছু আমার বাবাকে বলেছে। আমি এসব কথা বাবার কাছ থেকে জানতে পেরেছি। তুমি আজকে আমার ঘরেই আসবে না, আমার ছেলেকে নিয়ে উল্টোপাল্টা কিছু ভাবলেও ভালো হবে না বলে দিচ্ছি। এই বলে ফাইজা হারিসের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। হারিস মানজের সাথে দেখা করতে তার রেস্টুরেন্টে চলে আসে। সে মানজকে বলে, আমি তোমার কি ক্ষতি করেছি? হ্যাঁ। মানজ বলে, আপনিই তো আমাকে বাধ্য করেছেন, আপনি পুলিশকে ঘুষ দিয়েছেন। হারিস বলে, তুমি সবার জীবনে সমস্যা তৈরি করছো, এমন বোকার মতো কাজ কেন করছো তুমি? মানুষ বলে, খবরদার আমাকে বোকা বলবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। এটা আমার এরিয়া, আপনার বাড়ি না। এমনিতেই আপনি আমার বউকে আঘাত করেছেন, আমি তাতেও কিচ্ছু বলিনি, তবে এখন আর চুপ থাকবো না। হারিসও এবার বেশ রেগে যায় আর বলে, ঠিক আছে, তোর এরিয়া, তোর বউকে আঘাত করেছি, তাহলে মেরে দেখা আমাকে। কিন্তু মানজ সবার সামনে হারিসের গায়ে হাত তোলে না। তবে হারিস আঙুল তুলে কথা বললে মানজ হারিসের আঙুল ধরে বলতে থাকে, আঙুল নামিয়ে কথা বলুন, এটা আপনার বাড়ি না, আর চুপচাপ কিছু খেয়ে এখান থেকে চলে যান। হারিস তখন এক ঝটকায় মানজের হাত সরাতে গিয়ে পাশে থাকা প্লেটের খাবার পড়ে যায়, আর এতেই দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মানজের পর সবাইকে বলে যে এই লোক আমার বাচ্চা নিয়ে গেছে। এরপরই দেখা যায় মানজের বাবা মানুষকে কষে এক থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, আমার 40 বছরের ক্যারিয়ারে আমি কোনো কাস্টমারের গায়ে হাত তোলা তো দূরের কথা, খারাপ ব্যবহার পর্যন্ত করিনি, আর আমার ছেলে হয়ে সেখানে মারামারি করে এসেছিস? কি সম্মান রইল আমার? সবসময় বলতাম তোমার ওই বউয়ের কথায় কান দিও না, কিন্তু না, তুমি তো বউয়ের কথায় উঠবস করো। এদিকে বিমালার পরিবারের সবাইও বাড়িতে এসেছিল। বিমালা রান্নাঘরে দাঁড়িয়ে সবার কথা শুনছিল। তখনই বিমালার ভাই এসে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে? শুনলাম এটা নাকি তোর বাচ্চা না, তাহলে এটা কি সাজিবানের বাচ্চা? এ কথা শুনে বিমালা তার ভাইয়ের গালে এক কষে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে বিমালার ভাই চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। এই সাজিবান হয়তো বিমালার কোনো সময়ের প্রেমিক ছিল, সেজন্যই হয়তো এ কথা সে বলেছে, যা তার মোটেও উচিত হয়নি। যাক, এরপরই দেখা যায় মানজ মন খারাপ করে ঘরে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পরই সেখানে বিমালা আসে আর বলে, তুমি কোনো বোকার মতো কাজ করনি, যা করেছো একদম ঠিক করেছো। এরপর সে নিজের হাতের চুড়ি খুলে দেয় তাকে আর বলে, এই চুড়ি বিক্রি করে তুমি পুলিশকে ঘুষ দাও, আমরা গরিব বলে আমরা থেমে থাকবো না। মানজ তার এ কথায় খুবই খুশি হয়। পরের দিনই চুরি বিক্রির টাকা সে পুলিশের কাছে দিয়ে বলে, এটা আপনার জন্য সামান্য গিফট। পুলিশ বলে, এসবের কোনো দরকার নেই, এগুলো নিয়ে যান। যদি ডিএনএ স্যাম্পল তারা না দেয় তাহলে আমি জোর করতে পারবো না, এটাই নিয়ম। কিন্তু অন্য কোনো এভিডেন্স আছে কিনা তা খুঁজে দেখা যায়। পুলিশের এই কথা শুনে মানজ খুব খুশি হয়ে যায়। পুলিশের পর বিমালার পরিবার থেকে শুরু করে
ভাস্কর, বিমালা, তাদের প্রতিবেশী, হাসপাতালের নার্স, ডাক্তার সবার বয়ান নেয়, সাথে সিসি ক্যামেরার ফুটেজও চেক করে, কিন্তু কোথাও কোনো সমস্যা খুঁজে পায় না। সবাই বলে সবার আগে ভাস্কর বাচ্চাকে দেখেছিল, আর এরপর সবাই যে বাচ্চা দেখেছিল সেটাই অভি। এবার পুলিশ মানুজকে বলে এখন ডিএনএ টেস্ট ছাড়া আর এগোনো যাবে না, তুমি বরং এটা মনের ভুল ভেবে ছেড়ে দাও, এভাবে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। মানুজ এবার পুলিশের কথা মেনে নেয় আর বলে আসলেই হয়তো বিমালা এমনিই সন্দেহ করেছে, আমি কখনোই তো এমন ছিলাম না, এসবের চক্করে জীবনটাই যেন উল্টে গেছে, বোকার মতো এদিক ওদিক ঘুরছি। মানুজ তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় মানুজের রেস্টুরেন্টে ফাইজা তার সাথে দেখা করতে আসে। ফাইজা তাদের সন্তানকে দেখতে চায়, আর সাথে এটাও শেয়ার করে কিভাবে সে বাড়িতে আসার পর থেকে তার সাথে হারিসের সম্পর্ক খারাপ হয়ে গেছে। অভিকে দেখে ফাইজা ডিএনএ টেস্ট করানোর জন্য রাজি হয়ে যায়, আর ডিএনএ টেস্ট করানোর পর ফাইজা বাড়ি চলে আসে। এদিকে হারিস ফাইজার জন্য অপেক্ষা করছিল। ফাইজা আসতেই হারিস জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে? ফাইজা জানায় আমি মানুজের সাথে দেখা করতে গিয়েছিলাম। এই কথা শুনে হারিস বলে কেন, তুমি সেখানে কেন গিয়েছিলে? ওই লোকের কথায় কি কোনো ভরসা আছে? ফাইজা তখন বলে সেটা কালকে টেস্ট রেজাল্ট আসলেই জানা যাবে। হারিস বুঝতে পারে ফাইজা স্যাম্পল দিয়ে এসেছে। হারিস বলতে থাকে রেজাল্ট যাই আসুক না কেন আমি আমার বাচ্চাকে কাউকে দিব না। হারিস তখন মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। সেই সময় ফাইজা পেছন থেকে হারিসকে এসে জড়িয়ে ধরে আর বলে আমরা এই সন্দেহ নিয়ে কতদিন ঘুরপাক খাবো, একদিন না একদিন তো সত্য সামনে আসবেই, রেজাল্ট যাই আসুক সেটাই আমাদের মেনে নেওয়া উচিত। সে আরো বলতে থাকে ডেলিভারির পর যখন প্রথম আলানকে আমি দেখেছি আমার মনেও এমন ফিলিংস এসেছিল যে এটা হয়তো আমাদের সন্তান নয়, তবে আমি তখন কিছুই বলিনি। আমি যদি এ ব্যাপারে বলতাম তুমিও কি মানুষের মতোই করতে না? এসব শুনে হারিস এবার শান্ত হয়। দৃশ্য চলে যায় পরের দিন কোর্টে। সেখানে ডিএনএ টেস্টের রেজাল্ট উপস্থাপন করা হয়, আর জানা যায় সত্যিই দুজনের বাচ্চা অদল বদল হয়ে গেছে। কোর্ট তখন একটা তারিখ দিয়ে সেই তারিখে বাচ্চাদের তাদের আসল বাবা মায়ের কাছে হ্যান্ড ওভার করতে বলে। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনও চলে আসে। মানুষ তখন প্রথম আলানকে কোলে নেয়, আর বিমালাকে বলে অভিকে তাদের কোলে দিতে, কিন্তু বিমালার মন মানতে চায় না। তার অভির জন্য অনেক কষ্ট হতে থাকে, কারণ সেই ছোট থেকে সে তাকে মানুষ করেছে। কিন্তু মানুজ বারবার বলায় বিমালা অভিকে ফাইজার কোলে তুলে দেয়, আর অভিও খুব কাঁদতে থাকে। এদিকে আলানও খুব কাঁদছে। ফাইজার বিমালা দুজনেরই দুজনের বাচ্চার কান্না একদম সহ্য হয় না, কেননা তারাই তো ছোটবেলা থেকে তাদেরকে দেখে শুনে বড় করেছে, নিজের সন্তানের মতো লালন পালন করেছে। তারা তো মা, তারা এসব কিভাবে সহ্য করবে? তাই বিমালা অভিকে আর ফাইজা আলানকে কোলে নেয়, আর দুজনেই তখন দেখা যায় একেবারে শান্ত হয়ে যায়। হারিস এরপর মানুজকে বলে আমরা তো সত্যটা জানি, কিন্তু এখানে বাচ্চাদের কি দোষ? ওরা তো ছোটবেলা থেকে যাদের দেখেছে তাদেরই নিজের বাবা মা ভাবছে, ওদের ইচ্ছার কি কোনো মূল্য নেই? ওরা এখন অনেক ছোট, যখন ওদের 18 বছর হবে তখন ওদের আমরা সত্যিটা বলে দিব। আপাতত ওদের এই শৈশবকালটা নষ্ট করার দরকার নেই, তাহলে বাচ্চাগুলোরও প্রচন্ড কষ্ট হবে। হারিসের এই কথায় মানুজও এবার রাজি হয়ে যায়। সেও ব্যাপারটা বুঝতে পারে আর সেখান থেকে চলে যায়। কিছুদিন পর মানুষ তার বাবার সেই ডায়েরিটা খুঁজে পায়। সে ডায়েরির লেখা দেখেই সে জানতে পারে যে ভাস্করই আসলে হাসপাতালে তার নার্স বোনের মাধ্যমে বাচ্চা পরিবর্তন করেছিল, কারণ বাচ্চাটি দেখতে কালো ছিল। বুঝুন এই বুড়োর অবস্থা, এটা কোনো কারণ হলো একটা বাচ্চা পরিবর্তন করার? সেই সেদিন ইচ্ছে করে হারিস ও ফাইজার বাচ্চার সাথে তাদের বাচ্চাকে বদলে দিয়েছিল। মানুষ এই লেখা দেখে বিমালাকেও দেখায়, আর দুজনেই তখন মুচকি হাসতে থাকে, কারণ ভাস্কর একটু এমন টাইপেরই। তাই তারা ভাস্করকে আর কিছুই বলে না, কেননা তারা তো তাদের সন্তানকে খুঁজে পেয়েই গেছে। আর এখন তো আলান এবং অভি দুজনেই তাদের সন্তান, তাদের দুজনকেই তারা সমানভাবেই ভালোবাসে। অবশেষে যে তাদের সব সংশয় দূর হয়েছে এতেই তাদের স্বস্তি। আর এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। সংশয়ে ভরা এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।